মহাকাশের বিশালতায় এলন নামক একটি দানবাকৃতির স্পেসশিপ নক্ষত্রমণ্ডলী ছাড়িয়ে এক দীর্ঘযাত্রায় বেরিয়েছিল। এর লক্ষ্য ছিল হোমস্টেড 2 নামক গ্রহে পৌঁছানো। হোমস্টেড 2 ছিল এমন এক গ্রহ যা পৃথিবীর মতোই বসবাসের যোগ্য। এই সফর সম্পন্ন হতে 120 বছর সময় লাগার কথা ছিল। তাই সমস্ত যাত্রীদের এমন এক হাইবারনেশন পড়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, যেখানে তাদের বয়স থমকে গিয়েছিল। এটি করা হয়েছিল যাতে তারা নতুন গ্রহে পৌঁছানো পর্যন্ত জীবিত থাকে। এমনকি স্পেসশিপের ক্রু মেম্বাররাও হাইবারনেশনে ছিলেন এবং পুরো জাহাজটি অটো পাইলট মোডে চলছিল। আসল বিষয় হলো পৃথিবীতে ক্রমবর্ধমান জনসংখ্যা, মুদ্রাস্ফীতি এবং বাড়তে থাকা দূষণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এখন প্রয়োজন ছিল একটি নতুন আবাসের, এমন এক পৃথিবী যেখানে মানুষ আবার এক উন্নত জীবন শুরু করতে পারে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য হোমস্টেড কোম্পানি এমন সব নতুন গ্রহের সন্ধান শুরু করে যা পৃথিবীর মতো বসবাসযোগ্য এবং সেখানে মানুষকে বসতি স্থাপন করতে পাঠাতে থাকে। স্পেসশিপ এলন তীব্র গতিতে মহাকাশের গভীরতায় নিজের পথে এগিয়ে চলছিল, কিন্তু তখনই তার সামনে এলো এক গণ গ্রহাণুক্ষেত্র, যেখানে চারিদিকে শত শত গ্রহাণু ছড়িয়ে ছিটিয়ে ছিল। ছোট ছোট গ্রহাণুগুলোকে তো এলনের শক্তিশালী এনার্জি শিল্ড সহজেই ধ্বংস করে দিল, কিন্তু একটি গ্রহাণু এতটাই বড় ছিল যে সেটিকে পুরোপুরি মেটানো সম্ভব হয়নি। তার ভেঙে যাওয়া অংশগুলো সরাসরি স্পেসশিপের গায়ে আঘাত করে। তবে স্পেসশিপ এলনে থাকা রিপেয়ার সিস্টেম কিছুক্ষণের মধ্যেই জাহাজটি মেরামত করে দেয়। সমস্ত সিস্টেম আবারও স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে, কিন্তু এরই মধ্যে একটি অঘটন ঘটে গিয়েছিল। এই গোলযোগের কারণে একটি হাইবারনেশন পড সময়ের আগেই খুলে যায়। এই পডে জিম প্রেস্টন নামের এক ব্যক্তি ছিলেন। পড খোলার সাথে সাথেই তার জ্ঞান ফিরে আসে। তার মনে হয়েছিল হয়তো সফর শেষ হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। পড থেকে বের হওয়ার কয়েক ঘন্টার পর জিম বাকি যাত্রীদের সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়। মানে এই আশা ছিল যে হয়তো বাকি মানুষরাও পড থেকে জেগে উঠেছে। সে হাসি মুখে অডিটোরিয়ামের দিকে যায়। সেখানে সে নতুন মানুষদের দেখার আশা করেছিল, কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন চারিদিকে নিস্তব্ধ। স্পেসশিপে 5000 যাত্রী এবং 258 জন ক্রু মেম্বার ছিল, কিন্তু সেখানে কাউকেই দেখা যাচ্ছিল না। জিমের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সে ফিরে গিয়ে যখন বাকি পডগুলো চেক করলো তখন জানতে পারলো যে সমস্ত যাত্রী এখনো হাইবারনেশনেই আছে। অবাক ও বিচলিত জিম সরাসরি ইনফরমেশন রুমে পৌঁছায়। সেখানে প্রতিটি প্রশ্নের উত্তর এআই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে পাওয়া যেত। জিম এআই অ্যাসিস্ট্যান্টকে বলল, আমি বোধহয় সময়ের আগেই জেগে গেছি। দয়া করে বলো যে হোমস্টেড 2 পৌঁছাতে আর কত সময় বাকি আছে। এআই অ্যাসিস্ট্যান্ট উত্তর দিল, আমাদের পৃথিবী থেকে হোমস্টেড 2 পৌঁছাতে পুরো 120 বছর সময় লাগবে। এখন পর্যন্ত 30 বছর কেটেছে, আরো 90 বছর বাকি রয়েছে। এটি শুনে জিমের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে গন্তব্যে পৌঁছানোর আগেই সে বৃদ্ধ হয়ে মারা যাবে। আতঙ্কিত জিম সরাসরি কমিউনিকেশনের রুমের দিকে ছুটল। সেখানে সে পৃথিবীতে এই গোলযোগের খবর দেওয়ার জন্য একটি ভিডিও রেকর্ড করলো এবং সেটি ট্রান্সমিট করে দিল। জিম আশা করছিল যে কিছু সময়ের মধ্যে হয়তো সে সাহায্য পেয়ে যাবে। মেসেজ পাঠাতে তার প্রায় $6000 খরচ করতে হয়েছিল, কিন্তু যখন তার নজর স্ক্রিনের দিকে পড়ল তখন তার চোখ কপালে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছিল যে তার মেসেজের উত্তর আসতে পুরো 55 বছর সময় লাগবে। তার শেষ আশাটুকুও ধূলিসাৎ হয়ে গেল। জিম এখন এমন এক জায়গায় ফেসে গিয়েছিল যেখানে না সে কোনো সাহায্য পাবে আর না কেউ তার কথা শোনার ছিল। জিম হতাশ হয়ে স্পেসশিপের ভেতরে এখানে ওখানে পায়চারি করতে লাগলো। এই সময় সে স্পেসশিপের গ্র্যান্ড কনসোর্স এ পৌঁছায়। গ্র্যান্ড কনসোর্স ছিল বড় হলের মতো একটি এলাকা। সেখান দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ থমকে দাঁড়ালো। সেখানে সে বার কাউন্টারে একজন বারটেন্ডারকে দাঁড়িয়ে থাকতে দেখলো। তাকে দেখে জিমের চোখের আশার আলো ফিরে এলো। হয়তো সেই বারটেন্ডারও তারই মতো সময়ের আগে জেগে গেছে। সে ভাবলো তারা দুজনে মিলে এখন যে কোনো পরিস্থিতি সামলাতে পারবে, কিন্তু জিমের নজর যখন বারটেন্ডারের পায়ের দিকে গেল সে হতাশ হয়ে পড়ল। তার অর্ধেক শরীর ছিল যান্ত্রিক এবং পায়ে চাকা লাগানো ছিল। আসলে সে মানুষ নয়, বরং একটি অ্যান্ড্রয়েড রোবট ছিল, অর্থাৎ
মানুষের মতো দেখতে রোবট। সে নিজের নাম আর্থার বলল এবং জিমকে পানের জন্য পানীয় দিল। জিম আর্থারের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করলো, কিন্তু আর্থারকে এমন কোনো কাজের জন্য প্রোগ্রাম করা হয়নি, যে কারণে সে জিমকে কোনো সাহায্য করতে পারল না। চিন্তিত জিম আর্থারের দেওয়া পানীয় খেয়ে নিজের রুমে ঘুমাতে চলে গেল। অ্যালন জাহাজে আসলে দিন রাত ছিল না, তাই এখানে সবকিছু কৃত্রিম সময় চক্রের উপর চলতো। সেখানে সিস্টেম অনুযায়ী সকাল ও রাত হতো। পরের দিন সকালে যখন জিম ক্যান্টিন এরিয়ায় গেল, তখন সে আরো একটি বিষয় জানতে পারল। সে সাধারণ যাত্রীর ক্যাটাগরিতে ছিল, তাই তার প্রাপ্য সুযোগ সুবিধাও ছিল অত্যন্ত সাধারণ। শুধুমাত্র সবথেকে সস্তা পানীয় এবং সাধারণ খাবারই তার জন্য বরাদ্দ ছিল। এখন তাকে বাকি জীবন এই ধরনের খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। জিম উপলব্ধি করলো যে পৃথিবী থেকে এত দূরে এসেও মানুষের মধ্যে ধনী গরিবের ভেদাভেদ মেটেনি। এখানেও কেউ গুড ক্লাস প্যাসেঞ্জার, আবার কেউ তারই মতো সাধারণ প্যাসেঞ্জার। জিমের পক্ষে এইসব কিছু সহ্য করা তার ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। একাকিত্ব তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। সে পরের ভেতর পুনরায় ফিরে যাওয়ার উপায় খুঁজতে শুরু করলো, যাতে এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তাই তার আশা ছিল যে সে কোনো না কোনো পথ বের করেই ফেলবে। জিম পরের ম্যানুয়াল খুঁজে বের করলো এবং প্রতিটি সার্কিট ও সিস্টেম বোঝার আপ্রাণ চেষ্টা করলো। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর সে নিজের পথটি পুনরায় খুললো এবং তাতে শুয়ে আবারও হাইবারনেশনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পথটি আর সক্রিয় হলো না। জিমের সমস্ত আশা এখন ভেঙে চুরমার হয়ে গেল এবং সে আগের চেয়েও বেশি একা অনুভব করতে লাগলো। তখন ওই জিমের মনে পড়লো যে স্পেসশিপে তো ক্রু মেম্বাররাও আছে। যদি সে কোনোভাবে বাকি ক্রু মেম্বারদেরকে জাগিয়ে তুলতে পারত, তবে হয়তো তারা তার পথটি ঠিক করে দিত এবং জিম আবার হাইবারনেশনে ফিরতে পারত। এই চিন্তা মাথায় আসতেই জিম সময় নষ্ট না করে সরাসরি সেই হাইবারনেশন চেম্বারের দিকে ছুটল, যেখানে ক্রু মেম্বারদের পড রাখা ছিল। কিন্তু সেখানে পৌঁছে সে বুঝতে পারলো যে ক্রু মেম্বারদের হাইবারনেশন পডগুলো কড়া সিকিউরিটি সিস্টেমে লাগানো আছে। চেম্বারটি একটি মজবুত স্টিলের গেট দিয়ে তালাবদ্ধ ছিল, যার অ্যাক্সেস শুধুমাত্র ক্রু মেম্বারদের কাছেই ছিল। জিম তার আপ্রাণ চেষ্টা চালালো। বেশ কয়েকদিন ধরে সে নতুন নতুন উপায়ে সেই চেম্বার খোলার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই তাকে ব্যর্থ হতে হলো। অবশেষে তার সাহস ভেঙে পড়ল। সে হতাশ হয়ে আর্থারের কাছে গেল। ড্রিঙ্ক করার সময় জিম আর্থারকে এই সমস্ত কথা জানালো। সবকিছু শোনার পর আর্থার হাসি মুখে বলল, জিম, আপনার সম্ভবত অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার প্রয়োজন আছে। আপনার মনে হচ্ছে যে আপনি এখানে ফেসে গেছেন, কিন্তু কে জানে হোমস্টেড 2 পৌঁছানোর পর যদি সেই জায়গাটিও আপনার পছন্দ না হতো, তবে আপনি কি করতেন? তাই সে জিনিসের উপর আপনার নিয়ন্ত্রণ নেই, তা নিয়ে চিন্তা কেন করবেন? বরং আপনি যেখানে আছেন সেই মুহূর্তটি উপভোগ করুন। আর্থার যদিও একজন অ্যান্ড্রয়েড রোবট ছিল, কিন্তু তার কথাগুলো সরাসরি জিমের হৃদয়ে গিয়ে লাগলো। জিম এরপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বুদ্ধি কাজে লাগালো। সে সরাসরি গোল্ড ক্লাস প্রিমিয়াম স্যুটের দিকে গেল এবং কিছু কৌশল খাটিয়ে সেই দরজার লক খুলে ফেলল। দরজা খুলতেই তার সামনে একটি চমৎকার ঘর ছিল। এটি দেখে জিমের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এরপর জিম আর থামল না। সে অ্যালনের প্রতিটি সুযোগ সুবিধার আনন্দ নিল। সুইমিং পুল, স্পোর্টস এরিনা, রেস্টুরেন্ট এবং প্রাণভরে পানীয়। কিছু সময়ের জন্য হলেও সে ভুলেই গিয়েছিল যে সে যে এই জাহাজে একা। জিম এমন জীবন আগে কখনো কাটায়নি। সে জমিয়ে বিলাসিতা করলো, কিন্তু কয়েক মাসের আমোদ প্রমোদের পর এই জৌলসও ধীরে ধীরে স্নান হতে শুরু করলো। যদিও সে প্রতিদিন নতুন নতুন উপায়ে সময় পার করছিল, কিন্তু একাকিত্ব তার উপর চেপে বসতে লাগলো। জিম জেগে থাকার 1 বছর পার হয়ে গেছে এবং সে তার এই বিলাসবহুল জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়েছে। এরই মধ্যে সে এমন এক চেম্বারে গেল যেখানে অনেকগুলো স্পেস স্যুট ছিল। সামনে একটি গেট ছিল, যার উপরে ছিল উন্মুক্ত এবং অনন্ত মহাকাশ। এখান থেকে বাইরে বেরিয়ে কোনো যাত্রী স্পেস ওয়াক করতে পারত অথবা অবিকর্ষহীন আকাশে ভেসে থাকার আনন্দ নিতে পারত। জিম স্পেস স্যুট পরে এয়ারলক প্যাসেজে চলে এলো। সে দেওয়ালে লাগানো লাল বোতামটি টিপলো, যার ফলে পরের মুহূর্তেই এয়ারলক প্যাসেজের দরজা খুলে গেল। জিম যখন বাইরে পা রাখলো, সামনের দৃশ্য দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। তার চারপাশেই ছিল অনন্ত ব্রহ্মাণ্ড। জিম স্পেসশিপ থেকে লাফিয়ে পড়ল। তার স্যুটটি একটি সেফটি ওয়্যারের
কম্পিউটারের মাধ্যমে স্পেসশিপের সাথে যুক্ত ছিল, যার ফলে সে সম্পূর্ণ নিরাপদ ছিল এবং নির্ভয়ে মহাকাশে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু এই উন্মুক্ত মহাকাশ আর কোটি কোটি নক্ষত্রের মাঝেও সে ছিল একা। জিম কিছুক্ষণ মহাকাশে বেঁচে থাকার আনন্দ উপভোগ করার পর ফিরে এলো, কিন্তু ফেরার পর একাকিত্বের হতাশা তাকে আবারও ঘিরে ধরল। তার মনে হতে লাগলো যে হয়তো মরে যাওয়াই ভালো। সে আবারও এয়ারলক প্যাসেজে পৌঁছালো। এবার তার শরীরে কোনো স্পেস স্যুট ছিল না। যদি সে এখান থেকে এভাবেই বাইরে বের হতো, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই অক্সিজেনের অভাব আর প্রেসার ড্রপ হওয়ার কারণে তার মৃত্যু নিশ্চিত ছিল। স্পেসশিপের দরজা খোলার জন্য জিম লাল বোতামটির দিকে হাত বাড়ালো। তার আঙ্গুলগুলো কাঁপছিল। শুধু বোতামটি টিপলেই সে এক অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু পেতে যাচ্ছিল, কিন্তু তার আর সাহস হলো না। সে ভয় পেয়ে সেই চেম্বার থেকে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে সে একটি হাইবারনেশন পডের হলে পৌঁছালো। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে একটি হাইবারনেশন পডের উপর পড়ল। পডের ভেতর এক অত্যন্ত সুন্দরী মেয়ে ঘুমিয়েছিল। পডের স্ক্রিনে তার নাম ভেসে উঠল অরোরা ল্যান। তাকে দেখে জিমের শ্বাস যেন আটকে গেল। তার ভেতরে চলতে থাকা তুফান যেন মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। জিম গিয়ে প্যাসেঞ্জার ডেটাবেস চেক করলো, যেখানে প্রতিটি যাত্রীর ইন্টারভিউ রেকর্ড করা ছিল। সেখানে সে অরোরার ইন্টারভিউ ভিডিওটি খুঁজে পেল, যা হোমস্টেড কোম্পানি যাত্রা শুরু হওয়ার আগেই শুট করেছিল। অরোরা পেশায় একজন লেখিকা ছিল। তার বুদ্ধিমত্তাপূর্ণ কথা এবং রসিকতা জিমের বিষণ্ণ মুখেও হাসি ফুটিয়ে তুলল। জিম এখন প্রতিদিন অরোরার পডের পাশে বসে তার ইন্টারভিউগুলো বারবার দেখতে লাগলো। এতে সে অরোরার সান্নিধ্য অনুভব করত। কিছু মিনিটের জন্য হলেও তার একাকিত্ব ঘুচে যেত। এরই মধ্যে একদিন তার নজর হাইবারনেশন পডের ম্যানুয়ালের উপর পড়ল। ম্যানুয়াল দেখে তার মনে এক বিপজ্জনক চিন্তা জাগলো। তার কি অরোরাকেও জাগিয়ে দেওয়া উচিত, যাতে তার নিঃসঙ্গ জীবনে কোনো না কোনো সঙ্গী পাওয়া যায়? কিন্তু এমনটা করা ছিল কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো। জিম একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল এবং ম্যানুয়াল পড়ে সে এটা বুঝে গিয়েছিল যে পড কিভাবে খোলা সম্ভব। কিন্তু সে কেবল একজন ইঞ্জিনিয়ার ছিল না, একজন ভালো মানুষও ছিল। তার মন সঠিক এবং ভুলের মাঝে দুলছিল। সে প্রায়ই আর্থারের সাথে এই বিষয়ে কথা বলতো, যাতে হয়তো কোনো উত্তর পাওয়া যায় না, কিন্তু প্রতিবারই সে আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়তো। সে অরোরাকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু একদিন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে প্রথমে নিজেকে ভালোভাবে প্রস্তুত করলো, তারপর পড খোলার সরঞ্জাম নিয়ে অরোরার পডের কাছে গিয়ে হাজির হলো। সে অরোরার পডের সিস্টেমে সার্কিট বোর্ড ঢুকিয়ে স্পার্ক করলো, যার ফলে অরোরার পডটি ডিএক্টিভ হয়ে খুলে গেল। এটা করার পর জিম সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সে সেই অপরাধটি করেই ফেললো, যা তার করা একদমই উচিত ছিল না। জ্ঞান ফেরার কিছুক্ষণ পরেই অরোরা গ্র্যান্ড কনসোর্স এলাকায় পৌঁছালো। সে স্তম্ভিত হয়ে চারিদিকের নিস্তব্ধতা দেখছিল। তখনই জিম তার সামনে এলো। তাকে দেখেই আবারও জিজ্ঞেস করলো, আপনি যাত্রী নাকি ক্রু মেম্বার? এখানে বাকিরা কোথায়? জিম উত্তর দিল, আমি একজন যাত্রী। আমার নাম জিম। আপনি এখানে নিস্তব্ধতা দেখে অবাক হচ্ছেন, কিন্তু আসলে পডে ত্রুটি থাকার কারণে আপনিও আমার মতো সময়ের আগে জেগে গেছেন। বাকিরা এখনো পডের ভেতরে ঘুমাচ্ছে। জিম এরপর অরোরাকে সব কথা জানালো, কিভাবে সে 1 বছর আগে পডের গোলযোগের কারণে জেগে গিয়েছিল এবং তখন থেকে এখানে একদম একা থাকছে। এরপর জিম অরোরাকে ইনফরমেশন রুমে নিয়ে গেল। সেখানে স্ক্রিনে যখন তথ্য সামনে এলো, অরোরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সিস্টেম অনুযায়ী হোমস্টেড পৌঁছাতে তখনও 89 বছর সময় বাকি ছিল। এটা জানতে পেরেই অরোরার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সঙ্গে সঙ্গে নিজের পডের দিকে ছুটল, যাতে কোনোভাবে সে আবারও হাইবারনেশনে ফিরে যেতে পারে। জিম অনেক কষ্টে অরোরাকে শান্ত করে নিয়ন্ত্রণে আনলো। সে বলল, অরোরা, দয়া করে শান্ত হও। এই পডগুলো আমাদের সঠিক সময়ে জাগানোর জন্য তৈরি করা হয়েছে। একবার পড খুলে গেলে এগুলো আমাদের আর পুনরায় ঘুম পাড়াতে পারে না। আমি এখানে 1 বছর ধরে আছি এবং প্রতিটি পদ্ধতি চেষ্টা করে দেখেছি, কিন্তু কোনো পথ পাইনি। জিমের কথা শুনে অরোরা বুঝতে পারলো যে এটাই তার ভাগ্য। এখন একে বদলানো অসম্ভব। জিম হতাশ অরোরাকে লিফটের কাছে রেখে চলে এলো এবং তাকে রুমে গিয়ে বিশ্রাম নিতে বলল।
এরপর সে আর্থারের কাছে গেল। সে আর্থারকে জানালো যে অরোরা জেগে গেছে। আর্থার হাসি মুখে বলল, আপনাকে অভিনন্দন জিম। জিম আর্থারকে সাবধান করে বলল, আর্থার ভুল করেও অরোরাকে বলো না যে আমি ওকে জাগিয়েছি। ও এখন পর্যন্ত ভাবছে যে এটা একটা দুর্ঘটনা ছিল এবং আমি চাই যে ও যেন এটাই ভেবে যায়। সময় এলে আমি নিজেই সব বলে দেব। আর্থার জিমকে কথা দিল যে সে অরোরাকে কিছুই বলবে না। জিম তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে বুঝতে পারেনি যে আসল বিপদ তখনও তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে, কারণ এই সময়ে পাইলট রুমের ডিসপ্লে প্যানেল লাল বাতি জ্বলতে শুরু করছিল। স্ক্রিনে অ্যালন স্পেসশিপের অনেক অংশে এবং সিস্টেমে ছোট ছোট গোলযোগের সংকেত দেখা যাচ্ছিল। স্পেসশিপে পরের দিন অরোরা এবং জিম আবারও ক্যান্টিন এলাকায় দেখা করলো। অরোরা একজন গোল্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল, এই কারণে তার ব্রেকফাস্টের প্লেট সুস্বাদু খাবারে ভরা ছিল, যেখানে জিমের প্লেটে ছিল কেবল সাধারণ খাবারের টুকরো। এটি দেখে অরোরা বলল, মনে হয় তোমার এই একঘেয়ে খাবার পছন্দ। জিম হেসে উত্তর দিল, না, আমি একজন ইকোনমি ক্লাসের যাত্রী, তোমার মতো গোল্ড ক্লাসের নয়। আমার কপালে এটাই জুটে। এটি শুনে অরোরার জিমের জন্য খুব খারাপ লাগলো যে সে গত 1 বছর ধরে এমন বিস্বাদ খাবার খেয়ে সময় কাটিয়েছে। সে তখনই জিমের জন্য ভালো মানের নাস্তা নিয়ে এলো। এরপর অরোরা জিমের সাথে কথা বলতে শুরু করলো যে কিভাবে তারা পুনরায় পরে ফিরে যেতে পারে। তার মনে তখনও আশা ছিল যে হাইবারনেশনে যাওয়ার কোনো না কোনো উপায় নিশ্চয়ই থাকবে। জিম বলল, আমি তোমাকে আগেই বলেছি যে আমি সবকিছু চেষ্টা করে দেখেছি, এখন আমাদের আর কিছুই করার নেই। কিন্তু অরোরা এত সহজে হার মানার পাত্রী ছিল না। সেও জিমের মতো সমস্ত চেষ্টা চালিয়ে গেল, কিন্তু দিন শেষে তার ভাগ্যেও হতাশায় জুটল। তবে এরই মধ্যে অরোরা এবং জিমের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। দুজনে বেশিরভাগ সময় একসঙ্গে কাটাতে লাগলো। কথায় কথায় জিম জানতে পারলো যে অরোরা 2 আসা যাওয়ার টিকিট নিয়েছিল, যাতে সে হোমস্টেড 2-তে 1 বছর কাটিয়ে আবার পৃথিবীতে ফিরতে পারে। তার স্বপ্ন ছিল যে সে মানব ইতিহাসের দীর্ঘতম মহাকাশ যাত্রার কাহিনী লিখবে এবং এমন কাহিনী লেখার সে হবে একমাত্র ব্যক্তি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, সেই স্বপ্ন এখন শুধু স্বপ্নই হয়ে থেকে গেছে। এটি শুনে জিমের মনে খুব খারাপ লাগছিল, কিন্তু যা হয়ে গেছে তাকে আর বদলানো সম্ভব ছিল না। কিছুদিন পর জিম অবশেষে সাহস সঞ্চয় করে অরোরাকে ডেটের জন্য প্রস্তাব দিল। অরোরা হাসি মুখে রাজি হয়ে গেল। সেদিন জিম অরোরার জন্য একটি স্পেস ওয়াকের পরিকল্পনা করলো। দুজনে তাদের স্পেস স্যুট পরলো এবং যখন এয়ারলকের দরজা খুললো, তাদের সামনে ছিল অনন্ত মহাকাশ আর উজ্জ্বল নক্ষত্রমণ্ডলী। শুরুতে অরোরা কিছুটা ভয় পেয়েছিল, কারণ ভুল করেও যদি স্যুটের তার ছিঁড়ে যায় তবে মহাকাশে অকাল মৃত্যুর ঝুঁকি ছিল। কিন্তু জিম তার হাত ধরে বলল, আমার উপর ভরসা রাখো। জিমের হাত ধরতেই তার ভয় কিছুটা কমে গেল। তারা দুজনে খোলা মহাকাশে একজোড়া প্রেমী পাখির মতো উড়তে লাগলো। অরোরার কাছে এই অনুভূতি ছিল একদম অনন্য এবং সবকিছুই শুধুমাত্র জিমের কারণেই সম্ভব হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই অরোরা জিমকে নিজের মন দিয়ে বসলো। ফিরে আসার পর তারা একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হলো। এরপর থেকে তাদের ভালোবাসা আরো গভীর হতে লাগলো। এরই মাঝে জিম অ্যালনের ভেতরে আরো একটি বিশেষ জায়গা খুঁজে বের করলো, যেখানে গাছপালা জন্মানো হয়েছিল। এই গাছপালাগুলো অত্যন্ত সতর্কতার সাথে সুরক্ষিত রাখা হয়েছিল, যাতে জাহাজটি হোমস্টেড 2-তে পৌঁছাবে। তখন সেখানকার মানুষ এই গাছগুলো দিয়ে সেই গ্রহটিকে পৃথিবীর মতো তৈরি করতে পারে। কিছুদিন পর অরোরার জন্মদিন এলো। জিম অত্যন্ত রোমান্টিক কায়দায় অরোরার জন্মদিন উদযাপন করলো। জিমের এই আয়োজনে অরোরা তার উপর খুব মুগ্ধ হয়েছিল। কেক কাটার পর দুজনে আর্থারের কাছে পানীয় নিতে গেল। জিম আজ খুশি ছিল, কারণ সে অরোরাকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছিল। এর প্রস্তুতি নিতে সে ওয়াশরুমে গেল এবং পকেট থেকে একটি ছোট আংটি বের করলো, যা দেখে তার মুখে হাসি ফুটে উঠল। এই সেই মুহূর্ত যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। অন্যদিকে অরোরা আর্থারের সামনে বসে পানীয় উপভোগ করছিল। পরিবেশটা বেশ আনন্দঘন ছিল। তখন ওই আর্থার হেসে বলল, আমার আজও সেই দিনটির কথা মনে আছে। ঠিক 1 বছর আগে জিম শুধু আপনার কথা নিয়েই পড়ে থাকতো। সে কয়েক মাস ধরে ভেবেছিল আপনাকে পথ থেকে বাইরে বের করবে কিনা, কিন্তু অবশেষে সে সাহস দেখালো এবং আপনাকে পথ থেকে বের করলো। এখন দেখুন আপনারা দুজনে একে অপরের সাথে কত খুশি। এটি শুনে অরোরার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে এত ভালোবাসতে শুরু করেছিল সেই তাকে সময়ের আগে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু সেই সময় জিমও সেখানে এসে
পৌঁছালো। অরোরার চোখের জল দেখে সে বুঝে গেল যে তার কুকীর্তি অরোরার সামনে প্রকাশ পেয়ে গেছে। অরোরা জিমকে জিজ্ঞেস করলো, এটা কি সত্যি জিম? তুমি আমাকে পট থেকে বের করেছিলে? জিম উত্তর দিল, হ্যাঁ, এটা আমি করতে চাইনি, কিন্তু আমি নিরুপায় হয়ে পড়েছিলাম। এটি জানতে পেরে অরোরার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। চোখে জল নিয়ে সে সেখান থেকে উঠে চলে গেল। সেই দিনের পর থেকে সে জিমকে এড়িয়ে চলতে লাগলো। অনেকদিন ধরে জিম তাকে বারবার মারানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। অরোরা তাকে নিজের মন থেকে মুছে ফেলেছিল। এক সকালে অরোরা যখন কনসোর্স এলাকায় পৌঁছালো, সে দেখলো সেখানে একটি গাছ দাঁড়িয়ে আছে। এই গাছটি জিম অরোরাকে খুশি করার জন্য সেখানে লাগিয়েছিল। ঠিক সেই মুহূর্তে জিম যখন লিফট দিয়ে নিচে নামছিল, হঠাৎ লিফটটি আটকে গেল। সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এলো। অরোরা যখন নাস্তা নিতে ক্যান্টিনে গেল, দেখলো ফুড মেশিন নষ্ট হয়ে গেছে। এটি সংকেত দিচ্ছিল যে স্পেসশিপের গোলযোগ এখন আরো বেড়ে গেছে। তখন ওই গ্র্যান্ড কনসোর্সে একটি গভীর কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত হলো। আমি ডেক চিফ গাছ ম্যানকিউসো বলছি। কোনো হতভাগা আমার জাহাজে গাছ লাগিয়েছে। অরোরা ও জিম তার গলার আওয়াজ শুনে গ্র্যান্ড কনসোর্স এলাকায় পৌঁছালো। সেখানে ডেক চিফ রাগে ফুঁসছিলেন। গাছ জিম ও অরোরাকে জিজ্ঞাসাবাদ করলেন, যা থেকে গাছ জানতে পারলেন যে তাদের তিনজন ছাড়া আর কেউ পর থেকে জাগেনি। এটাও জানা গেল যে স্পেসশিপে আরও একটি ত্রুটি দেখা দিয়েছে, যার মধ্যে লিফট নষ্ট হওয়া এবং মেশিন বন্ধ হয়ে যাওয়ার মতো বিষয় রয়েছে। এটি জানার পর গাছ জিম ও অরোরাকে নিয়ে পাইলট রুমে পৌঁছালেন। ভেতরে গিয়ে গাছ সঙ্গে সঙ্গে সিস্টেম পরীক্ষা করতে শুরু করলেন। পরীক্ষা শেষে গাছ গম্ভীর গলায় বললেন, আমরা সঠিক দিকেই এগুচ্ছি, কিন্তু জাহাজের ভেতরে যা কিছু সমস্যা হয়েছে তার তথ্য ডেটা এখানে পাওয়া যাচ্ছে না। আমাদের নিজেদেরই স্পেসশিপের বিভিন্ন অংশে গিয়ে সেই ডেটা সংগ্রহ করতে হবে। গাছ জিম ও অরোরাকে একটি ট্যাবের মতো ডিভাইস দিলেন, যার মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে পারবে। গাছ তাদের স্পেসশিপের আলাদা আলাদা অংশে পাঠালেন এবং নিজে সেই হাইবারনেশন পডগুলো পরীক্ষা করতে লাগলেন, যেগুলো এখনো পর্যন্ত নষ্ট হয়েছে। কিছুক্ষণ পর জিম গাছের কাছে এলো। গাছ তখন অরোরার পডটি চেক করছিলেন। গাছ পডের সার্কিট পরীক্ষা করে বুঝে ফেললেন যে এটিকে কারসাজি করে খোলা হয়েছে। তিনি জিমের কাছে এলেন এবং কঠোর ভাষায় বললেন, প্রথমে আমার মনে হয়েছিল তুমি খুব ভাগ্যবান যে অরোরার মতো সঙ্গী পেয়েছ, কিন্তু তুমি তো অত্যন্ত নীচ লোক বেরোলে। এই সব কিছু তুমিই করেছ, তাই না? জিম তখন নিজের ভুল স্বীকার করে নিল। গাছের প্রশ্নের জবাবে জিম জানালো যে সে 1 বছর যাবৎ একা ছিল, কিন্তু গাছের চোখে তখনও তার এই ভুল ক্ষমা করার যোগ্য ছিল না। কিছুক্ষণ পর গাছ যখন নিজের রুমে পৌঁছালো, তখন তার প্রচন্ড কাশি শুরু হলো এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। সে বুঝতে পেরেছিল যে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু সে কাউকে কিছু জানালো না। রাতের বেলা গাছ এবং জিম নিজ নিজ রুমে ঘুমাচ্ছিল। অন্যদিকে অরোরা সুইমিং পুলে স্নান করছিল। তখনই হঠাৎ গ্রেভিটি অভিকর্ষণ সিস্টেম বিকল হয়ে গেল। পরের মুহূর্তেই গাছ এবং জিম তাদের বিছানা থেকে উঠে বাতাসে ভাসতে লাগলো। ওদিকে সুইমিং পুলের জল গ্রেভিটি না থাকার কারণে এক বিশাল বুদবুদের রূপ নিয়ে বাতাসে ঘুরতে শুরু করলো। অরোরা সেই বিশাল জলের গোলকের ভেতরে ফেসে গেল। তার চারিদিকে শুধু জল ছিল এবং শ্বাস নেওয়ার মতো জায়গাটুকু অবশিষ্ট ছিল না। সেই বড় জলের বুদবুদে অরোরার দম বন্ধ হতে লাগলো। লক্ষ চেষ্টার পরেও সে সেখান থেকে বের হতে পারছিল না। তার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ সিস্টেম আবারও চালু হলো এবং গ্রেভিটি ফিরে এলো। বাতাসে ভাসমান বিশাল জলের গোলকটি আবারও সুইমিং পুলে আছড়ে পড়ল এবং অরোরার প্রাণ অল্পের জন্য রক্ষা পেল। অন্যদিকে বাতাসে ভাসতে থাকা ঘাস এবং জিমও মাটিতে পড়ে গেল এবং তাদেরও ঘুম ভেঙে গেল। এরপর সবাই তৎক্ষণাৎ পাইলট রুমে একত্রিত হলো। ঘাস যখন সংগ্রহ করা তথ্য ডেটা পরীক্ষা করলেন, তখন জানা গেল যে 2 বছর আগে স্পেসশিপে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। সেই কারণে একদিনে 17টি সিস্টেম একসাথে বিকল হয়ে গেছিল। সেই সময়ই জিমের পটটি খুলে গিয়েছিল। ঘাস আরো জানতে পারলেন যে বড় কোনো দুর্ঘটনার কারণেই এই সমস্ত গোলযোগ ঘটেছে, কিন্তু এটা তিনি জানতে পারেননি যে সেই দুর্ঘটনাটি ঘটেছিল একটি বিশাল উল্কাপিণ্ডের আঘাতের ফলে। ঘাস সিস্টেমের কাছে জানতে চাইলেন যে এই
ক্রমাগত সিস্টেম বিকল হওয়ার ফলে আর কি প্রভাব পড়তে পারে। সিস্টেম জানালো যে যদি এই ত্রুটি এভাবেই চলতে থাকে তবে স্পেসশিপের লাইফ সাপোর্ট সিস্টেম এবং প্রধান ইঞ্জিন উভয়ই বন্ধ হয়ে যাবে। এর অর্থ পরিষ্কার ছিল, এখন সবার প্রাণ বিপন্ন এবং হাতে খুব অল্প সময় বাকি আছে। গাস অরোরা এবং জিমকে ইঞ্জিনিয়ারিং এরিয়ায় নিয়ে গেলেন, যেখানে স্পেসশিপের সমস্ত যন্ত্রপাতি এবং অপারেটিং সিস্টেম ছিল। গাস বললেন, আমাদের একে একে নিজেদেরই দেখে নিতে হবে ত্রুটি কোথায়। ইঞ্জিনিয়ারিং এরিয়ায় চারদিকে মেশিন এবং আলাদা আলাদা সেকশন তৈরি করা ছিল। এতগুলো সেকশন পরীক্ষা করা সহজ ছিল না। জিম বলল, আমরা শুরু কোথা থেকে করব? এটা তো মরুভূমিতে সূচ খোঁজার সমান। গাস উত্তর দেওয়ার বদলে হুচট খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এটি দেখে জিম ও অরোরা দুজনেই ঘাবড়ে গেল। তারা তৎক্ষণাৎ তাকে মেডিকেল সেকশনে নিয়ে গেল। সেখানে একটি অত্যন্ত উন্নত অটোডক পড ছিল। এই অটোডকটি ছিল চিকিৎসার কাজে ব্যবহারের জন্য, যাতে সব ধরনের সুবিধা ছিল। এতে বডি স্ক্যান থেকে শুরু করে অপারেশন পর্যন্ত সবকিছু করা সম্ভব ছিল। জিম ও অরোরা গাসকে অটোডকের ভেতরে শুইয়ে দিল। গাসের বডি স্ক্যানের কয়েক মুহূর্ত পরেই রিপোর্ট সামনে এলো, যা থেকে জানা গেল যে শরীরে ডজনখানেক রোগ এবং 612টি শারীরিক ব্যাধি দেখা দিয়েছে এবং সে কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে। গাসের শরীরে এই সমস্ত রোগ তার হাইবারনেশন পরের গুলযুগের কারণে সৃষ্টি হয়েছিল। এটি জানতে পেরে গাস অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। তিনি নিজের রিস্টব্যান্ডটি জিমের হাতের তালুতে রেখে বললেন, এই নাও, এই রিস্টব্যান্ডের মাধ্যমে তুমি স্পেসশিপের যে কোনো অংশে প্রবেশ করতে পারবে। এখন এই জাহাজ তোমার দায়িত্বে, সবাইকে তুমি বাঁচাও। এইটুকু বলেই গাস চিরতরে চোখ বুজলেন। অরোরা আতঙ্কিত কণ্ঠে বলল, এখন আমরা কি করব জিম? জিম কিছু বলার আগেই স্পেসশিপের আলো নিভে গেল এবং চারিদিকে ইমার্জেন্সি রেড লাইট জ্বলে উঠল। ততক্ষণে স্পেসশিপটির অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল। সিস্টেম বিকল হওয়ার ঘটনা একের পর এক ঘটেই চলছিল এবং পুরো জাহাজটি যে কোনো মুহূর্তে অচল হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল। জিম বলল, আমাকে এখনই ইঞ্জিনিয়ারিং এরিয়ায় যেতে হবে, সেখানে হয়তো কিছু একটা করা সম্ভব। আমার তোমার সাহায্য চাই। অরোরা নীরবে সম্মতির স্বরে মাথা নাড়ল এবং জিমের সাথে ইঞ্জিনিয়ারিং এরিয়ার দিকে ছুটে গেল। সেখানে পৌঁছে তারা দুজনে একে একে প্রতিটি সেকশন পরীক্ষা করতে লাগলো। পরীক্ষার এক পর্যায়ে তারা পাওয়ার প্ল্যান্ট সেকশনে পৌঁছালো। সেই সেকশনে থাকা একটি চেম্বারের দরজা তালাবদ্ধ ছিল। গ্যাসের রিস্টব্যান্ড ব্যবহার করার পর সেই দরজাটি খুলছিল না, কিন্তু জিম কৌশলে সেটি খুলে ফেলল। দরজা খোলার সাথে সাথেই স্পেসশিপের বাতাস সেই ঘরের ভেতরে ঝড়ের মতো তীব্র বেগে বইতে শুরু করলো। অরোরা কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় ঘরের ভিতরে ছিটকে পড়ল। আসলে ঘরের মেঝের উপর একটি বিশাল ছিদ্র ছিল, যেখান দিয়ে বাতাস তীব্র বেগে স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। বাতাস নিজের সাথে সাথে আশেপাশের সবকিছুকেও টেনে নিয়ে যাচ্ছিল এবং অরোরা বাতাসের চাপের কারণে সেই ছিদ্রের দিকে তলিয়ে যাচ্ছিল। কিন্তু নিজেকে বাঁচাতে সে একটি ধাতব রেলিং সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরেছিল। যদি তার হাত ফসকে যেত তবে অরোরার মৃত্যু নিশ্চিত ছিল। হঠাৎ দরজাটি আপনা আপনি বন্ধ হতে শুরু করলো। জিম যখন এটি দেখলো, সে কোনো কিছু না ভেবেই দরজার মাঝখানে ঝাঁপিয়ে পড়লো এবং সেটিকে বন্ধ হওয়া থেকে আটকে দিল। কিন্তু এখন জিম নিজেও বাতাসের প্রবল চাপের কারণে ভেতরের দিকে টেনে যাচ্ছিল। বাতাসের প্রবাহ এতটাই তীব্র হয়ে উঠল যে তাদের দুজনেরই হাতের বাঁধন ঢিলে হতে শুরু করলো। তারা প্রতি মুহূর্তে মৃত্যুর কাছে পৌঁছে যাচ্ছিল। হঠাৎ জিমের নজর সেই ট্যাবের উপর পড়ল, যা ধাতব রেলিং এর সাথে আটকে ছিল। জিম চিৎকার করে অরোরাকে বলল, অরোরা, ট্যাপটি ধরো এবং ওটা দিয়ে ছিদ্রটি বন্ধ করে দাও। জিম নিজের পা দিয়ে ট্যাপটিকে অরোরার দিকে ঠেলে দিল, যার ফলে সেটি উঠতে উঠতে সরাসরি অরোরার হাতে গিয়ে পৌঁছালো। এরপর অরোরা তৎক্ষণাৎ ট্যাপটিকে ছিদ্রের উপর রেখে দিল, যার ফলে সেই ছিদ্র দিয়ে বাতাসের বাইরে যাওয়া কিছু সময়ের জন্য থেমে গেল। ততক্ষণে জিম নিজেকে সামনে নিয়েছিল। জিম এক মুহূর্ত সময় নষ্ট না করে সিলেন্ট ফোম তুলল এবং সেই ছিদ্রের উপর স্প্রে করে দিল। পরের মুহূর্তেই সেই সিলেন্ট ফোম জমাট বেঁধে একটি শক্ত স্তরে পরিণত হলো এবং ছিদ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গেল। কিন্তু জিম যখন চারদিকে তাকালো, সে অনুভব করলো যে সেখানে শুধু একটি নয়, বরং আরো অনেক ছিদ্র ছিল। অরোরা হাঁপাতে হাঁপাতে বলল, শিপে ছিদ্র কিভাবে হতে পারে? আমি ভেবেছিলাম এটি সম্পূর্ণ নিরাপদ। জিম
চারিদিকে নজর বুলিয়ে উত্তর দিল, মনে হচ্ছে স্পেসশিপটি কোনো বড় উল্কাপিণ্ডের সম্মুখীন হয়েছিল। সম্ভবত এই কারণেই ডিফেন্স সিস্টেম সেটিকে পুরোপুরি আটকাতে পারেনি এবং তার একটি অংশ জাহাজের গায়ে আছড়ে পড়েছিল। আমাদের জাহাজের বাকি অংশগুলো পরীক্ষা করতে হবে যে আর কতটা ক্ষতি হয়েছে। জিম বাইরে এসে যখন নজর ঘুরালো, সে ফিউশন রিয়েক্টর রুমের দেয়ালে ছিদ্র দেখতে পেল। ফিউশন রিয়েক্টর মানে সেই পারমাণবিক শক্তি ব্যবস্থা যার শক্তিতে পুরো অ্যালন স্পেসশিপটি চলছিল। জিম যখন সেই রিয়েক্টর রুমের দরজা খুলল, ভেতরের দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে গেল। সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। রিয়েক্টরের ভেতরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। সে মন দিয়ে লক্ষ্য করে দেখল যে ফিউশন রিয়েক্টর নিয়ন্ত্রণকারী কম্পিউটার সিস্টেমটিও সেই উল্কাপিণ্ডের আঘাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিউশন রিয়েক্টর ছিল স্পেসশিপের প্রধান শক্তির উৎস। এতে ত্রুটি দেখা দেওয়ার কারণেই স্পেসশিপে একের পর এক গোলযোগ ঘটছিল। জিম এই বিষয়টি অরোরাকে জানালো। অরোরা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, এখন আমরা এটা কিভাবে ঠিক করব? জিম জানালো, এখানে প্রতিটি জিনিসের বিকল্প মজুদ আছে। উল্কাপিণ্ডের ধাক্কায় কম্পিউটারের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি সেটি বদলে নতুন পার্ট লাগিয়ে দিই, তবে সেই সিস্টেম আবারও আগের মতো কাজ করতে শুরু করবে। যত দ্রুত সম্ভব আমাদের এটি ঠিক করতেই হবে। জিম এবং অরোরা তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত অংশের বিকল্প নিয়ে ফিরে এলো। জিম কয়েক সেকেন্ডের জন্য সিস্টেমটি বন্ধ করলো এবং সেখানে নতুন পার্টটি লাগিয়ে দিল। ফিউশন কন্ট্রোল সিস্টেম এখন কাজ করতে শুরু করলো ঠিকই, কিন্তু রিয়েক্টরের তাপমাত্রা ততক্ষণে অনেক বেশি বেড়ে গিয়েছিল। তখন ওই ফিউশন কন্ট্রোল সিস্টেম থেকে আওয়াজ এলো, বেন্টিং দ্য রিয়েক্টর, অর্থাৎ রিয়েক্টরের ভেতরে জমা হওয়া তাপ বাইরে থেকে বের করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু তখন ওই অটোমেটিক সিস্টেম কাজ করা বন্ধ করে দিল। এখন এই সব কিছু ম্যানুয়ালি করতে হতো। দেয়ালের প্যানেল থেকে একটি লিভার বাইরে বেরিয়ে এলো। জিম সঙ্গে সঙ্গে সেই লিভারটি চেপে ধরলো, যার ফলে পরের মুহূর্তেই রিয়েক্টরের ভেতরে থাকা বিশাল পিস্টন হাতুড়ির মতো সজোরে নড়ে উঠল, যাতে ভেতরে জমা তাপ এক ঝটকায় বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু এমনটা হওয়ার পরেও ভেতরের তাপ বাইরে বের হতে পারল না, উল্টো ভেতরের চাপ আরো বেড়ে গেল। জিম বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। তখনই আবারও কন্ট্রোল সিস্টেম থেকে আওয়াজ এলো, এক্সটার্নাল ব্যান্ড ডোর জ্যাম, অর্থাৎ যে দরজা দিয়ে রিয়েক্টরের তাপ বাইরে বের হয় সেটি পুরোপুরি জ্যাম হয়ে গেছে। এই কারণেই রিয়েক্টরের তাপ বাইরে বের হতে পারছিল না। জিম বলল, আমাকে বাইরে গিয়ে ব্যান্ড ডোরটি খুলতেই হবে, না হলে কিছুক্ষণের মধ্যেই এই রিয়েক্টর বিস্ফোরিত হবে। এরপর দুজনে সরাসরি সেই চেম্বারের দিকে গেল যেখানে স্পেস স্যুট রাখা ছিল। জিম স্পেস স্যুট পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সে সেখানে থাকা একটি ছোট স্টোরেজের ধাতব দরজা খুলে নিল, যা সে প্রয়োজনে ডাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। সে অরোরাকে ডেক চিফ গ্যাসের সেই রিস্ট বান্ডটি দিল, যাতে অরোরা স্পেসশিপের যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। জিমকে চলে যেতে দেখে অরোরার চোখে জল চলে এলো। সে কম্পিত কণ্ঠে বলল, জিম, তোমাকে ফিরে আসতেই হবে। তোমাকে ছাড়া আমি এই জাহাজে থাকতে পারবো না। জিম হেসে উঠল। সে জানতো সামনে কি হতে চলেছে। সে নিঃশব্দে স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে এলো এবং ধীরে ধীরে ফিউশন রিয়েক্টরের ভেন্ট টিউবের দিকে এগোতে লাগলো। ওদিকে অরোরা রিয়েক্টর রুমে পৌঁছালো। ফিউশন রিয়েক্টরের ভেতরের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। প্রতি সেকেন্ডে এর তাপ বাড়ছিল। মনে হচ্ছিল এটি যে কোনো মুহূর্তে ফেটে যাবে এবং অরোরা কাঁপতে কাঁপতে তা দেখছিল। তার এবং সেই ফুটন্ত রিয়েক্টরের মাঝখানে ছিল শুধু একটি মজবুত কাচের দেওয়াল, যা ক্রমাগত তাপে উত্তপ্ত হচ্ছিল এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারত। ওদিকে জিম ব্যান্ড টিউবের ভেতরে পৌঁছে গিয়েছিল। সামান্য চেষ্টার পর সে লিভারের সাহায্যে ব্যান্ডের দরজাটি খুলে দিল। জিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরিকল্পনা অনুযায়ী জিমের কাজ ছিল ব্যান্ড টিউবের দরজা খোলার পর টিউব থেকে বাইরে চলে যাওয়া, যার পর অরোরা ফিউশন রিয়েক্টরের তাপ নির্গমন করার কথা ছিল। কিন্তু লিভারটি ছাড়ার সাথে সাথেই দরজাটি আবারও বন্ধ হতে শুরু করলো। এর মানে ছিল দরজাটি খোলা রাখার জন্য জিমকে সেখানেই লিভার ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এমন অবস্থায় যদি ফিউশন রিয়েক্টরের চাপ ছেড়ে দেওয়া হতো, তবে তার প্রচন্ড শক্তি জিমকে পুড়িয়ে ছাই করে দেবে। জিম অরোরাকে বলল, ব্যান্টের দরজা খোলা থাকছে না, আমাকে লিভারটি ধরে রাখতেই হবে। আমাদের হাতে একদমই সময় নেই অরোরা, তুমি হিট প্রেসার রিলিজ করো। এটি শুনে অরোরা আঁতকে উঠল। সে কম্পিত কণ্ঠে বলল, জিম, তুমি এমন কিছু করবে না, প্লিজ ফিরে এসো। আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব, আর যদি মরতেই হয় তবে একসাথেই মরবো।
কিন্তু জিম কঠোরভাবে বলল, অরোরা, এখন এটা তোমার আর আমার বিষয় নয়। এই জাহাজে 5,000 মানুষ আছে। আমি যদি এই পদক্ষেপ না নিই তবে তাদের সবার প্রাণ যাবে, সাথে আমাদেরও। শুধু তোমার স্মৃতিতে আমাকে বাঁচিয়ে রেখো অরোরা। বিদায়। জিমের কথা শুনে অরোরার চোখের জল বাদ মানল না, কিন্তু অরোরার লিখন ছিল অন্যরকম। কাপা কাপা হাতে সে লিভারটি চেপে দিল। পরের মুহূর্তেই ফিউশন রিয়েক্টর থেকে এক ঝটকায় প্রচন্ড তাপ এবং আগুনের ঢেউ ব্যান্ড টিউব দিয়ে বেরিয়ে গেল। আগুনের সেই ভয়াবহ কালবৈশাখী জিমকে নিজের গ্রাসে নিয়ে নিল। জিমের হাইটেক স্পেস স্যুট সেই উত্তাপ কিছুক্ষণ সহ্য করলো, কিন্তু তাপ এতটাই বেশি ছিল যে তা সহ্য করা ছিল অসম্ভব। জিমের যন্ত্রণাদায়ক চিৎকার অরোরার কানে প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে মরতে দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না। আগুনের শেষ জলকানির সাথে সাথে জিম এক প্রচন্ড ধাক্কা খেল এবং শূন্যে ছিটকে পড়ে ব্যান্ড টিউব থেকে বাইরের মহাকাশের দিকে নিক্ষিপ্ত হলো। ফিউশন রিয়েক্টর এখন পুরোপুরি রিস্টোর হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই এলনের বন্ধ হয়ে যাওয়া ইঞ্জিন আবারও চালু হলো এবং পুরো জাহাজে আলো ফিরে এলো। ওদিকে সজুরে মহাকাশে নিক্ষিপ্ত হওয়ার কারণে জিমের স্যুটের সাথে যুক্ত সেফটি ওয়্যারটি ছিঁড়ে গিয়েছিল। সৌভাগ্যবশত তার বড় কোনো ক্ষতি হয়নি। স্পেস স্যুটের কারণে সে তখনও সুরক্ষিত এবং জীবিত ছিল, কিন্তু সে দ্রুতগতিতে স্পেসশিপের একজস্ট নজল এর দিকে এগিয়ে যাচ্ছিল, যেখান থেকে প্রতি সেকেন্ডে ফিউশন এনার্জি নির্গত হচ্ছিল। এই শক্তি যে কোনো বস্তুকে পলক ফেলার আগেই ছাই করে দিতে পারত। জিম যখন সেই একজস্ট নজলের ভেতরে ঢুকতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে তার হাতে থাকা সেই দাতব ডালটি নজলের দিকে ছুড়ে দিল। এর ফলে সে একটি পাল্টা ধাক্কা পেল এবং নজল থেকে দূরে অন্যদিকে সরে যেতে শুরু করলো। হঠাৎ জিম লক্ষ্য করলো যে তার স্পেস স্যুটে ছিদ্র হয়ে গেছে, যার ফলে স্যুটের ভেতরের অক্সিজেন দ্রুত বাইরে বেরিয়ে যাচ্ছে। স্যুটের অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে নামতে শুরু করলো। সেই অবস্থাতেই সে অরোরাকে জিজ্ঞেস করলো, অরোরা, আমরা কি সফল হয়েছি? জিমের কণ্ঠস্বর শোনা মাত্রই অরোরার চোখে খুশির জল টলমল করে উঠল। সে কম্পিত কণ্ঠে উত্তর দিল, জিম, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমরা সফল হয়েছি, সব ঠিক হয়ে গেছে, এবার তুমি জলদি ফিরে এসো। জিম জানালো, অরোরা, আমি ব্যান্ড টিউব থেকে বাইরে ছিটকে গেছি, আমার স্যুটের ক্ল্যাবও ছিঁড়ে গেছে, আমি ফিরতে পারবো না। হয়তো আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল। আমি তোমার জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলো এখন শুধু আমার মনেই সমাহিত থাকবে। নিজের খেয়াল রেখো অরোরা। এটি শোনা মাত্রই অরোরা অস্থির হয়ে উঠল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে স্পেস স্যুট পরে স্পেসশিপ থেকে বাইরে এলো এবং জিমকে খুঁজতে লাগলো। জিমকে দূরে বেঁচে থাকতে দেখে সে স্পেসশিপ থেকে ঝাঁপ দিল এবং পূর্ণ শক্তিতে তার দিকে এগোতে লাগলো, কিন্তু স্পেস স্যুটের সাথে যুক্ত তারটি ছোট হয়ে গেল। সে জিমের খুব কাছে পৌঁছেও তাকে ছুঁতে পারল না। তখন ওই জিমের স্যুটের ছিঁড়ে যাওয়া তারটি অরোরার নজরে এলো। সে তৎক্ষণাৎ সেই তারটি ধরে ফেললো এবং সর্বশক্তি দিয়ে জিমকে নিজের দিকে টেনে নিল। জিম কাছে আসতেই অরোরা দেখলো যে সে জ্ঞান হারিয়েছে এবং তার শেষ নিঃশ্বাসটুকুও চলছে। অরোরা কোনো মতে তাকে টেনে স্পেসশিপে ফিরিয়ে আনলো এবং সরাসরি মেডিকেল সেকশনে নিয়ে গেল। অরোরা জিমকে ওটু ডক পডে শুইয়ে দিল এবং দ্রুত তার বডি স্ক্যান শুরু করলো, যাতে বোঝা যায় তার অবস্থা কতটা আশঙ্কাজনক। জিমের বডি স্ক্যান শেষে পড থেকে যান্ত্রিক আওয়াজ এলো, দুঃখিত, রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এটি শুনে অরোরা চিৎকার করে বলল, না, এমনটা হতে পারে না, একে সিপিআর দাও বা অন্য কিছু করো, কিন্তু একে বাঁচাও। পর থেকে উত্তর এলো, এর জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। তখনই অরোরার মনে পড়ল যে তার কাছে গ্যাসের রিস্ট ব্র্যান্ড আছে, এর মাধ্যমে সে সিস্টেমকে বিশেষভাবে আদেশ দিতে পারবে। অরোরা ঠিক তাই করলো এবং মৃতপ্রায় একজন মানুষকে বাঁচানোর জন্য অটোডকে যতগুলো বিকল্প ছিল তার সবগুলোই সে বেছে নিল। পডের ভেতরে থাকা সমস্ত সিস্টেম একসাথে সক্রিয় হয়ে উঠল এবং জিমকে পুনরুজ্জীবিত করার জন্য প্রতিটি উপায় চেষ্টা করতে লাগলো, কিন্তু সবকিছু করার পরেও জিমের শরীরে কোনো হৃদস্পন্দন দেখা গেল না। তার দেহটি মৃতের মতো নিতর হয়ে পড়ে রইল। অসহায় ও শোকাতর অরোরা কেবল জিমের দিকে তাকিয়ে রইল, কিন্তু হঠাৎ জিমের শীতল হয়ে যাওয়া শরীরে আবারও প্রাণের সঞ্চার হলো এবং সে শ্বাস নিতে শুরু করলো। অরোরা যখন এটি দেখলো, তার চোখে বিস্ময় এবং আনন্দের জল একসাথে উপচে পড়লো। সে খুশিতে জিমকে জড়িয়ে ধরলো। স্পেসশিপে এখন সবকিছু ঠিক হয়ে গেছিল, একদমই আগের মতো। পরের দিন জিম যখন অটো ডক পডের সিস্টেম
চেক করছিল, তখন সে সেখানে এমন একটি অপশন খুঁজে পেল যার মাধ্যমে অটোডককেও কোনো মানুষ হাইবারনেশনে যেতে পারে। জিম এই বিষয়টি অরোরাকে জানালো। অরোরা বলল, কিন্তু এখানে তো মাত্র একটি পড আছে। জিম মৃদু হেসে বলল, হ্যাঁ, আর তাতে শুধু তুমিই যাবে। আর সে আরো বলল, আমার কারণে তোমার সমস্ত স্বপ্ন ভেঙে গিয়েছিল অরোরা, কিন্তু এখন তুমি নিজের সফর সম্পন্ন করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। আর যখন পৃথিবীতে ফিরে যাবে তখন নিজের কাহিনী সবাইকে শুনিয়ে দিও, যেমনটা তুমি সব সময় চেয়েছিলে। অরোরার চোখ জলে ভরে গেল। সে হাইবারনেশনে যেতে পরিষ্কার মানা করে দিল। অরোরা এখন জিমকে কোনোভাবেই ছেড়ে যেতে চাইছিল না। কিছুদিন পর জিম অরোরাকে বিয়ের প্রস্তাব দিল এবং তারা দুজনে এলন জাহাজে এক সুখী জীবন কাটাতে লাগলো। 88 বছর পর এলন স্পেসশিপ অবশেষে হোমস্টেড 2 এর কক্ষপথে পৌঁছে গেল। একে একে সমস্ত হাইবারনেশন পডগুলো খুলতে শুরু করলো। দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে থাকা যাত্রীরা এবার জেগে উঠেছিল। যাত্রীরা যখন গ্র্যান্ড কনসুর্স এলাকায় পৌঁছালো, সেখানকার দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। মাঝখানে একটি বিশাল গাছ বড় হয়ে উঠেছিল। চারিদিকে ছিল সবুজের সমারোহ এবং কিছু পাখি আপন মনে উড়ছিল। তখনই সেখানে অরোরার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো, যা সে ওই যাত্রীদের জন্য রেকর্ড করে রেখেছিল। বন্ধুরা, আপনারা যদি আমার কণ্ঠস্বর শুনতে পান, তার মানে হলো আপনারা হোমস্টেড 2 তে পৌঁছে গেছেন। যখন আপনারা ঘুমিয়েছিলেন তখন এখানে অনেক কিছুই ঘটেছিল, বাধা বিপত্তি, বিপজ্জনক ঘটনা, এবং সেই মুহূর্তগুলোকে মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমি এবং আমার বন্ধু অনেক আগেই জেগে গিয়েছিলাম। আমরা মিলে এই জাহাজটিকে বাঁচিয়েছি এবং তারপর এখানেই এই এলন জাহাজে আমাদের জীবন একসাথে কাটিয়েছি। ঠিকই বলা হয়, গন্তব্যের চিন্তা করার চেয়ে সফরের আনন্দ নেওয়া অনেক ভালো। আর আমরা এই সফরকে মন থেকে উপভোগ করেছি। এখন আপনাদের সামনের পথ চলা শুভ হোক। অরোরা এবং জিম হয়তো নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেননি, কিন্তু তারা তাদের সফরকে এতটাই প্রাণবন্তভাবে কাটিয়েছিলেন যে গন্তব্যে পৌঁছেও হয়তো এমন আনন্দ তারা পেতেন না। আমাদের জীবনও ঠিক এমনই। আমাদের কাছে যা আছে তাতেই আমাদের খুশি থাকা উচিত, কারণ কে জানে, গন্তব্যের চেয়ে আমাদের এই সফরটাই হয়তো বেশি সুন্দর। বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি তাই হয় তবে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এমন আরো চমৎকার সিনেমার গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরো একটি দুর্দান্ত গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।